একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব সেটি হচ্ছে জীববিজ্ঞান বিষয়ে প্রথম পত্র অধ্যায় 10 প্লান্ট রিপ্রোডাকশন থেকে লেসন 6 নিষেকের পরিণতি আফটার ইফেক্টস অফ ফার্টিলাইজেশন। খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিষেকের পরিণতি আমরা আসলে অধ্যায় থেকে যেটা পড়ছিলাম সেটি হচ্ছে যৌন প্রজনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই যৌন প্রজনন টপিকটাকে ভালো করে বোঝানোর সুবিধার্থে আমি লেংদি একটা টপিক সরি এটাকে কয়েকটা লেসনে আমি ভাগ করে নিয়েছি। এটা লেসন 6। এর পরেই টোটাল যৌন প্রজননটা এই অধ্যায়ের অন্তর্ভুক্ত। যে যৌন প্রজনন যে শেষ হবে আজকে নিষেকের পরিণতির মধ্য দিয়ে। তো এখানে কিছু টপিক থাকবে যে বোঝানোর দাবি রাখে, বাট আমি বলবো যেটা এই স্টেপ বাই স্টেপ, মানে যে লেসনগুলো আমি দিয়েছি প্রিভিয়াস যে লেসনগুলো, এগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে সেই বিষয়গুলো আমার তুলনামূলক কম ডিসকাস করলেও চলবে। আশা করি সমস্যা হওয়ার কথা না যদি প্রিভিয়াস লেসনগুলো দেখে থাকো, আর না হয় সমস্যা হবেই। নিষেকের পরিণতি, নিষেক কি সেটা তোমরা জানো। শুক্রাণু ডিম্বাণুর মিলন, ডিম্বাণু শুক্রাণুর মিলন। আসলে শুক্রাণুটা গিয়েই ডিম্বাণুর সাথে মিলিত হয় সচরাচর। গর্ভাশয় থেকে ফল সৃষ্টি, ডিম্বক থেকে বীজ সৃষ্টি এবং বীজ থেকে নতুন বংশধর সৃষ্টি হলো নিষেকের চূড়ান্ত পরিণতি। এতৎসঙ্গে নিষেকের পরিণতির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হল। খেয়াল করো, প্রথমে বলছে ভ্রূণের পরিস্ফুটন। তোমরা মেল গেমেটোফাইট, ফিমেল গেমেটোফাইটের ডেভেলপমেন্ট পড়িয়েছি আমি, তোমরা দেখেছো। সেখানে ডিম্বাণুর সাথে শুক্রাণু যখন মিলন হবে তখনই মূলত এমব্রায়ো ফর্ম করে। খেয়াল করো, এই যে ভ্রূণের ডেভেলপমেন্ট পরিস্ফুটন, নিষেকের ফলে অর্থাৎ হ্যাপ্লয়েড ডিম্বাণুর সাথে হ্যাপ্লয়েড শুক্রাণু এন সংখ্যক এক প্রস্থ ক্রোমোজোম, এক সেট ক্রোমোজোম যৌন মিলনের ফলে এই যে ডিম্বাণু শুক্রাণু মিলন হলো, ডিম্বাণুর সাথে শুক্রাণুটা গিয়ে মিলিত হলো, এটি হচ্ছে সেক্সুয়াল কি বলবো মানে রিপ্রোডাকশন বা ম্যাচিং, যৌন মিলন। এর ফলে যে ডিপ্লয়েড n+n = 2n অর্থাৎ দুই সেট দুই প্রস্থ ক্রোমোজোম ডিপ্লয়েড কোষের সূচনা হয়। কি বলা হয়, তাকে জায়গোট তথা স্পোর। ডিমটাকে এখন আর আমরা ডিম বলবো না, ডিমটাকে আমরা বলবো জায়গোট, কারণ এটা নিষিক্ত ডিম। ডিম বললে নিষিক্ত ডিম বলবো, আর না হয় এক কথা আমরা জায়গোট বলবো। নিষিক্ত ডিম্বাণু তথা জায়গোটই হলো স্পোরোফাইটের প্রথম কোষ। স্পোরোফাইটের প্রথম কোষ মানে উদ্ভিদটা হচ্ছে স্পোরোফাইটিক দশা। তার যে ফুল হয়, ফুলের অভ্যন্তরে তোমরা দেখেছো কিভাবে এই পুং গ্যামেটোফাইট ডেভেলপ করছে, স্ত্রী গ্যামেটোফাইট ডেভেলপ করছে। স্ত্রী গ্যামেটোফাইটে ডেভেলপ করে গর্ভাশয়ে, বা গর্ভাশয় ঠিক বলবো না, এটাকে আমি প্রথমত এইভাবেই বলতে চাই, স্ত্রীকেশর। স্ত্রীকেশর অভ্যন্তরে এই গর্ভাশয়ের ইনসাইডে যে ডিম্বক, ডিম্বকের ইনসাইডে এমব্রায়ো স্যাক বা ভ্রূণতলিটা ডেভেলপ করে, এটি হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট এবং তার ভিতরে থাকে ডিম। ডিম্বক আর ডিম কিন্তু এক নয়, ডিম্বক হচ্ছে ওভিউল, ডিম হচ্ছে এগ। যাই হোক, তার কি বলছে দেখো, নিষিক্ত ডিম্বাণু তথা জায়গোটই হলো স্পোরোফাইটের প্রথম কোষ। জায়গোট তার চারপাশে একটি প্রাচীর নিঃসৃত করে এবং কিছু সময় সুপ্ত অবস্থায় থাকে। পারিপার্শ্বিক অবস্থা এবং প্রজাতি বিশেষে জায়গোটের সুপ্তিকাল ভিন্নতর হয়। সুপ্ত অবস্থা কেটে গেলে তো মাইটোটিক, মাইটোটিক মানে তোমরা তো জানো সরি, হোমোটাইপিক যেটা, মাইটোসিস যেটা মাইটোটিক, এখন ইদানিং মাইটোটিকে বলা হয়। প্রথম বিভাজন সাধারণত আড়াআড়িভাবে হয়, ফলে একটি দ্বিকোষী এমব্রায়ো বা প্রো এমব্রায়ো গঠিত হয়। আদি ভ্রূণ ক্রমবিভাজন ও বিকাশের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ভ্রূণে পরিণত হয়। অনেক সময় প্রশ্ন হয় প্রো এমব্রায়ো কি, আদি এমব্রায়ো কি। এই যে জায়গোট যখন প্রথমবার বিভাজিত হবে তখন এটা দ্বিকোষী অবস্থা প্রাপ্ত হয়, এটি হলো প্রো এমব্রায়ো। দেখো ভ্রূণের পরিস্ফুটনটা দেখলাম। শস্যের উৎপত্তি, স্পামটা কিভাবে হয়, ইতিমধ্যে আমি যে লেসনগুলো প্রোভাইড করছি সেখানে তোমরা দেখেছো ভ্রূণতলির অভ্যন্তরে একটা সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটি পুংগেমিটের মিলন ঘটে থাকে, ফলে সেকেন্ডারি নিউক্লিয়াস ট্রিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়। মূলত এটি স্পাম, এটি শস্য, যেখানে ভবিষ্যৎ ভ্রূণের খাদ্যটা কি সঞ্চিত থাকে। যাই হোক, দেখো শস্যের উৎপত্তি, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটি শুক্রাণু মিলনের ফলে যে ট্রিপ্লয়েড স্পাম নিউক্লিয়াস গঠিত হয় তা বারবার বিভাজন ও বিকাশের মাধ্যমে শস্য বা স্পাম টিস্যু গঠন করে। এই সময় প্রচুর পরিমাণ খাদ্য উৎপাদন উদ্ভিদের অন্যান্য অংশ থেকে এসে শস্য টিস্যু সৃষ্টিতে সহায়তা করে। শস্য টিস্যুতে প্রচুর পরিমাণ স্টার্চ, লিপিড এবং প্রোটিন জমা করে। এই যে এইখানে মূলত সেকেন্ডারি নিউক্লিয়াসটা থাকে। এটা এইখানে হয়তো হুবহু বুঝতে পারছো না, ডিম্বকের গঠন যখন পড়েছি সেখানে ক্লিয়ার করেছি। এইখানে যখন পরাগনালী প্রবেশ করে এর অভ্যন্তরে
দুইটাই শুক্রাণু নিক্ষিপ্ত করে একটা ডিমের সাথে মিলিত হয়, একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এই সেকেন্ডারি নিউক্লিয়াসটা এই এন্ডোস্পার্ম নিউক্লিয়াস এই শস্য ডেভেলপ করে। আবার এই যে ডিমের সাথে যে শুক্রাণুটা মিলিত হয় সেখান থেকে কি জাইগোট ফর্ম করে, এই জাইগোট দেখো অঙ্কুরিত হচ্ছে, এই যে দেখো এই যে ডেভেলপ হচ্ছে, এই যে দেখো এমব্রায়ো ফর্ম করছে, এটাই আর কি। এখান থেকে এইভাবে 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 এই যে এইভাবে ভবিষ্যতে ভ্রূণ। একটা বীজকে একটা মটরশুঁটি যদি তুমি ভিজিয়ে রাখো, একটু খুলে দিলে দেখবা এই ধরনের স্ট্রাকচারগুলো সেখানে পরিষ্কার করে লুকিয়ে আছে দেখা যায়। যাই হোক, শস্যের উৎপত্তিটা আমি পড়ালাম, এইটা সেটাই দেখিয়েছে। এটা একটা ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারটা হচ্ছে বাইসেক্সুয়াল, উভয় লিঙ্গ ফুল। এটাতে দেখো এই যে স্ত্রীকেশরটাও আছে, এগুলো পুংকেশর, পুংকেশর দ্বারা পুংস্তবক গঠন করে, এইটা গর্ভমুণ্ড। এখান থেকেই পরাগরেণুটা কেন পতিত হয় এবং পরাগনালিকা পলেন টিউব তৈরি করে এই পথে এসে এই জায়গাতেই থাকে। এই যে ডিম্বক, ডিম্বকের অভ্যন্তর থাকে এই যে এমব্রায়ো স্যাক তৈরি হয়, এর মধ্য দিয়ে গিয়ে শুক্রাণু দুটো নিক্ষিপ্ত হয়, একটা সেকেন্ডারি নিউক্লিয়াস একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়। ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার পরে এই ডিম্বাণু বিভাজিত হয়ে এমব্রায়ো ফর্ম করে, এন্ডোস্পার্মটা শস্য টিস্যু মানে সেকেন্ডারি নিউক্লিয়াসটা শস্য টিস্যু বা এন্ডোস্পার্ম গঠন করে। বীজ কিভাবে সৃষ্টি হয়? ব্যক্তবীজি মানে কি নগ্ন বীজ আর কি, নেকেড সিড। এটা হচ্ছে জিমস্পার্ম। ব্যক্তবীজ উদ্ভিদ এবং আবৃতবীজ উদ্ভিদ এনজিওস্পার্ম উদ্ভিদে বীজ সৃষ্টি হয়। নিষেকের পর বিভিন্ন ধরনের বিভাজন ও পরিবর্তনের মাধ্যমে ডিম্বক্রমণে বীজে পরিণত হয়। জায়গ্রস্ত আদি ভ্রূণ যে প্রো-এমব্রায়ো হলো, ক্রমবিভাজন ও পরিস্ফুরণের মাধ্যমে শেষ পর্যন্ত একটি ভ্রূণ গঠন করে থাকে। ভ্রূণে কি কি থাকে? একটি বীজপত্র, প্লুমিউল বা ভ্রূণকাণ্ড এবং ভ্রূণ মূল। আমি আগে একটু দেখাই, এই যে দেখো এই যে বীজপত্র, এই যে বীজপত্র, এটা ভ্রূণকাণ্ড, এটা হচ্ছে ভ্রূণ মূল। আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপর কি আছে, একই সাথে শস্য বা এন্ডোস্পার্ম গঠিত হয়, এটা আগে আমি দেখিয়েছি। ভ্রূণ পরিস্ফুরণের সময় ভ্রূণ পোষক টিস্যু ভ্রূণকে পুষ্টি দান করে। ভ্রূণ পোষক টিস্যু বলতে নিউসেলাসকে বোঝায়। যাই হোক, এন্ডোস্পার্মে শস্যরা থাকে, নন এন্ডোস্পার্মিক সিট, এন্ডোস্পার্মিক সিটের একটা বিষয় আছে। ভ্রূণ পোষক টিস্যু হচ্ছে নিউসেলাস, ভ্রূণকে পুষ্টি দান করে। ফলে অধিকাংশ ক্ষেত্রেই এটি নিঃশেষ হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে এটি পরিভ্রূণ হিসেবে অবস্থান করে। পরিভ্রূণ জাস্ট একটা আবরণ হিসেবে অবস্থান করে। যাই হোক, কোনো কোনো ক্ষেত্রে এন্ডোস্পার্ম নিঃশেষ হয়ে যেতে পারে, এরূপ বীজকে অসস্যল বীজ বলা হয়। এন্ডোস্পার্ম যদি না থাকে এই ধরনের বীজকে বলা হয় নন এন্ডোস্পার্মিক সিড। নিষেকের পর ডিম্বকের অভ্যন্তরে এরূপ পরিবর্তনের সাথে সাথে ডিম্বকের ত্বক দুটি অপেক্ষাকৃত কঠিন ও শুষ্ক হয়ে বীজত্বকে পরিণত হয়। রসালো ডিম্বকটি পানি হারিয়ে অপেক্ষাকৃত কঠিন ও শুষ্ক হয়ে বীজে পরিণত হয়। ডিম্বকটি বীজে পরিণত হয়, খেয়াল করো। নিষেকের পর ডিম্বকের অভ্যন্তরে এরূপ পরিবর্তনের সাথে সাথে ডিম্বকের ত্বক দুটি অপেক্ষাকৃত কঠিন ও শুষ্ক হয়ে বীজত্বকে পরিণত হয়। এতক্ষণ ছিল ডিম্বক ত্বক, এবার হয়ে যাবে বীজত্বক। রসালো ডিম্বকটি পানি হারিয়ে অপেক্ষাকৃত কঠিন ও শুষ্ক হয়ে বীজে পরিণত হয়। ডিম্বকটি বীজে পরিণত হয়, এটা এমসিকিউতে আসবে। এরূপ পরিবর্তনকালে কোনো কোনো ক্ষেত্রে বীজের একটা তৃতীয় স্তর সৃষ্টি হয়, যাকে বলে এরিল। পরীক্ষায় প্রশ্ন হয় এরিল কি। লিচু, কাঠলিচু এবং জায়ফলে এরূপ এরিল দেখা যায়। শাপলা বীজেও এরিল দেখা যায়। লিচু ও কাঠলিচুর এরিল হলো ভোজ্য অংশ। অর্থাৎ নিষেকের পর টোটাল ডিম্বকের যখন পরিবর্তন সাধিত হয় তখন কি হয় দেখো, রসালো ডিম্বকটি পানি হারিয়ে অপেক্ষাকৃত কঠিন ও শুষ্ক হয়ে বীজে পরিণত হয়। এর পরিবর্তনকালে কোনো কোনো ক্ষেত্রে বীজের একটি তৃতীয় স্তর সৃষ্টি হয়। তৃতীয় স্তর ওই যে দুইটা তো আছেই, টেস্টা টেকমেন, বীজ বহিতক বীজ অন্ততক তো আছেই, তাছাড়া আরো একটি স্তর সৃষ্টি হয়, এটাকে বলা হয় এরিল। লিচু, কাঠলিচু এবং শাপলা বীজে এরিল দেখা যায়। যাই হোক, নিষেকের পর ডিম্বকটি বিভিন্ন ধরনের পরিবর্তনের মাধ্যমে অপেক্ষাকৃত বড়, শক্ত ও শুষ্ক হয়ে একটি বীজে পরিণত হয়। টোটাল ডিম্বকটা এখন বীজে পরিণত হয়ে গেল। অঙ্কুর উদ্গমের পর বীজ হতে প্রজাতি অনুযায়ী পূর্ণাঙ্গ উদ্ভিদ আত্মপ্রকাশ করে। ফল সৃষ্টি সোজা এবং স্বাভাবিক, তোমরা জানো। নিষেকের পর গর্ভাশয়টা ফলে পরিণত হয়। পরের স্লাইডে আসি। নিষেকের পর গর্ভাশয় এবং ডিম্বকের বিভিন্ন পরিবর্তন, এটাই পরীক্ষায় আসে, এই জন্য আমি এই টপিকটা পড়াচ্ছি। এবং এইটাই নিষেকের পর গর্ভাশয় ডিম্বকের বিভিন্ন পরিবর্তন ছকের মাধ্যমে দেখো, এটাই আসলে পরীক্ষা আজকের লেসন থেকে। গর্ভাশয় নিষেকের আগে পরে এটা ফল, গর্ভাশয়ের প্রাচীর মানে গর্ভাশয়ের ত্বক যেটা, এটা ফল ত্বকে পরিণত হয়। ডিম্বকটা বীজে পরিণত হয়। ডিম্বকের বহিত্বক যেটা সাইন, সেটা টেস্টা বা বীজের বহিত্বক। ডিম্বকের অন্ততক বা ইন্টাইন টেগমেন্ট বা বীজের অন্ততক, নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু নিঃশেষ হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে একটা হালকা আবরণ হিসেবে থাকে, যেটাকে পেরিস্পার্ম ইংরেজিতে এবং বাংলা পরিভ্রূণ আবরণ হিসেবে আখ্যায়িত করা হয়। ডিম্বাণু বা এগ, এটাই মূলত এমব্রায়ো বা ভ্রূণ গঠন করে। সেকেন্ডারি নিউক্লিয়াসটা এন্ডোস্পার্ম বা শস্য গঠন করে, সহকারী কোষ বা সিনার্জিড নষ্ট হয়ে যায়। অ্যান্টিপোডাল বা প্রতিপাদক কোষ নষ্ট হয়ে যায়। মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র, এটি বীজের মাইক্রোপাইল বা বীজরন্ধ্রে পরিণত হয়।
হাইলাম বা ডিম্বক নাভি, হাইলাম বা বীজ নাভিতে পরিণত হয়। ফিউনিকুলাস বা ডিম্বক নাড়ি, বীজের বোটা বা বীজ বৃন্ত, চেলাজা বা কেলাজা বা ডিম্বক মূল নষ্ট হয়ে যাওয়া বীজের মূলে পরিণত হয়। এই শব্দগুলো নতুন নয়, এটা লেসন 6 পড়াচ্ছি, এর আগে বহুবার বলেছি, সুতরাং আর ব্যাখ্যা দিচ্ছি না। নিষেক্রিয়ার গুরুত্ব বা তাৎপর্য খেয়াল করো। ক্রোমোজোমের ভারসাম্য রক্ষায় কিভাবে রক্ষা করে? নিষেক প্রক্রিয়ায় ডিম্বাণু শুক্রাণুর মিলনের ফলে জায়গোট উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় দুই প্রস্থ n+n ডিম্বাণুর এক সেট, শুক্রাণুর এক সেট, 2 সেট হ্যাপ্লয়েড ক্রোমোজোম মিলিত হয়ে ডিপ্লয়েড অবস্থা ফিরে আসে। ফলে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যার স্থিরতা রক্ষিত হয়। ফল বীজ সৃষ্টি, নিষেকের উদ্দীপনায় ডিম্বাশয় ও ডিম্বক পর্যায়ক্রমে ফল ও বীজে পরিণত হয়। নতুন প্রজাতি সৃষ্টি, নিষেকের ফলে বংশধরদের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে, ফলে নতুন প্রজাতি সৃষ্টির সম্ভাবনা থাকে। বিবর্তনে, নিষেকের পর সৃষ্ট প্রকরণ বিবর্তনের ধারা নির্দেশ করে। অধিক ফলনশীল ও সহনশীল ফসল সৃষ্টি, নিষেকের ফলে অধিক ফলনশীল ও সহনশীল ফসল উৎপন্ন হয়। উদ্ভিদের বংশ রক্ষা, নিষেক্রিয়ার ফলে বীজ ও ফলের সৃষ্টি হয়। বীজ উদ্ভিদের বংশ রক্ষা করে। বীজের সৃষ্টি না হলে বেশিরভাগ সপুষ্পক উদ্ভিদই বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকত। খাদ্যের যোগান, উদ্ভিদের ফল ও বীজের উপরই প্রাণীকুল, বিশেষ করে মানুষ নির্ভরশীল। কাজে নিষেক্রিয়া যত না গুরুত্বপূর্ণ উদ্ভিদকুলের জন্য, তার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ মানব জাতির জন্য। জেনেটিক ডাইভার্সিটি সৃষ্টি, যৌন প্রজননে নিষেক্রিয়ায় জিনের মিশ্রণ ঘটে, এর ফলে জেনেটিক ডাইভার্সিটি সৃষ্টি হয়। ওকে, যৌন প্রজননের সুফল দেখো। যৌন প্রজননের ফলে জেনেটিক রিকম্বিনেশনের মাধ্যমে জেনেটিক ডাইভার্সিটি সৃষ্টি হয়। পৃথিবীর সব মানুষ হোমোসেপিয়েন্স, কিন্তু সব মানুষ একরকম নয়, সব আম গাছ একরকম নয়। জেনেটিক ডাইভার্সিটি, যখন দুটি উদ্ভিদের মধ্যে প্রজনন হচ্ছে, হোক তারা একই প্রজাতিভুক্ত, তারপরেও সেখানে যখন জিনের বিনিময় ঘটে, একটা ভেরিয়েশন আসে, তার প্রকাশেও একটু ভিন্নতা আসে, এটাই জেনেটিক ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটির কারণে উদ্ভিদের নতুন ও পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে নিতে সুবিধা হয়। এরা জিনগতভাবে স্ট্রং হয়, প্রতিকূল পরিবেশ মোকাবেলা করার যোগ্যতা অর্জন করে, অভিযোজিত হতে পারে। নতুন প্রকরণ এভাবেই ভেরিয়েশন সৃষ্টি হচ্ছে, আমাদের খাদ্যদানা, তৈলবীজ ইত্যাদি যৌন প্রজননের মাধ্যমেই পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় থেকে বেশ কিছু লেকচার তোমাদের জন্য আমি প্রোভাইড করেছি। তো বিশেষ করে সেকেন্ড ইয়ারে যারা, তাদের জন্য এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের শর্ট সিলেবাসে এই অধ্যায় থেকে 1 থেকে 2টা প্রশ্ন পাবা এবং অ্যান্সার করবো, আশা করি ভালোভাবেই অ্যান্সার করতে পারবা এবং নাম্বারও পাবে যথেষ্ট। নাম্বার কাটলে হওয়ার কোনো সুযোগ সেখানে নাই। তো যাই হোক, আর কথা বলবো না, এখানে ডাকবো এবং যৌন প্রজনন এখানে শেষ। আগামী ক্লাসে, আগামী লেকচারে হয়তো বা অযৌন প্রজননটাই দেখতে পাচ্ছি, সেটা নিয়েই ডিসকাস করব। যাক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শেষ করার আগে ছোট্ট একটি হোমওয়ার্ক। নিষেকের পর গর্ভাশয় ডিম্বকের পরিবর্তন ছকের মাধ্যমে দেখা প্রমোট টুডে। মনে রাখবা যে কথাগুলো এতদিন ধরে বলতাম, আরেকবার নতুন করে বলি, রিড অল দ্য টাইম, নলেজ রোজ দ্য ওয়ার্ল্ড। ছাড়ো ফেসবুক, ধরো টেক্সট বুক, যত পড়ো তত বড়। যাক, করোনাকালে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। Stay safe, stay home, stay strong. Best of luck. Thank you very much.